আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকারের দীর্ঘমেয়াদী ক্ষমতার সুফল পাচ্ছে জনগণ, কেউ রুখতে পারবে না চলমান অগ্রযাত্রা, বলেছেন প্রধানমন্ত্রী। জনগণ আর চায় না এই সরকারকে, দাবি বিএনপির। সন্ত্রাস করেই টিকে আছে আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। রাষ্ট্রপতির সংলাপে বঙ্গভবনে গণফোরামের প্রতিনিধি দল যাননি ডক্টর কামাল। কেউ না এলেও নির্বাচন হবেই, বলেছেন মন্ত্রীরা। র্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাংলাদেশের চিঠি, ভবিষ্যৎ সম্পর্ক জোরদারের আশা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের। দুর্নীতি সহ্য করা হবে না, আদালতের কর্মকর্তা কর্মচারীরা তেমন কিছু করলে সাথে সাথে বরখাস্ত, নবনিযুক্ত প্রধান বিচারপতির হুঁশিয়ারি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশে উত্তরণ দেশের জন্য অভূতপূর্ব অর্জন। দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকায় উন্নয়ন দৃশ্যমান হচ্ছে, জনগণ সুফল পাচ্ছে। বাংলাদেশের এই অর্জনে দেশ বিদেশের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। উন্নয়নশীল দেশে উত্তরণে স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। দেশের অর্জন ধরে রাখতে তরুণ সমাজকে দায়িত্ব নিতে আহ্বানও জানান তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের সুপারিশ অনুযায়ী উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে উদযাপন করছে বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের উন্নয়ন অর্জন নিয়ে একটি ডকু ড্রামাও দেখেন প্রধানমন্ত্রী। এতে উন্নত বিশ্বের প্রতিনিধিরা অভিনন্দন জানিয়ে তাদের বক্তব্য দেন। To congratulate the Bangladeshi people. Your tremendous achievements. Impressive socio-economic progress. প্রধানমন্ত্রী তার বক্তব্যে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ ও দৃশ্যমান উন্নয়নের গল্প শোনান। বলেন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য, সেজন্য সবাইকে নিয়ে উন্নয়ন অব্যাহত রাখা হয়েছে। বাংলাদেশ আজকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ, এটা হঠাৎ করে আসে না। সুষ্ঠু পরিকল্পনা আমরা নিয়েছি, প্রেক্ষিত পরিকল্পনা করেছি, আশু করণীয়, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি, সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করেছি এবং যার ফলেই আমরা পরিকল্পিতভাবে এগিয়েছি বলেই আজকে এই অর্জন করা আমাদের সম্ভব হয়েছে। 2009 সালে সরকার গঠন করার পর থেকে আল্লাহর রহমতে এই পর্যন্ত আমরা সরকারে থেকেছি, দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পেরেছি বলেই আজকে উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে বা আর সুফল মানুষ পেতে শুরু করেছে। আর এই সাফল্যের জন্য আমি মনে করি সকলকেই আমি বাহবা দিই, সকলকেই আমি ধন্যবাদ দিই। 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্য স্থির করা হয়েছে। আগামীতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দিক নির্দেশনা থাকবে তার পরিকল্পনায়, জানান প্রধানমন্ত্রী। চলার পথ যত অন্ধকারাচ্ছন্নই হোক না কেন, যত বন্ধুর হোক না কেন, যত কণ্টকাকীর্ণই হোক, সেখানে আমরা থেমে থাকব না। অন্তত আমি এই প্রতিজ্ঞা করছি, থেমে থাকব না। যে কাজ আমরা করে গেলাম সে গতি যেন হারিয়ে না যায়, চলার গতি যেন অব্যাহত থাকে, বাংলাদেশ যেন এগিয়ে যায়, সেটাই আমরা চাই। আর নতুন প্রজন্মের কাছে এটাই আমাদের দাবি। গেল 24 নভেম্বর বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে চূড়ান্ত অনুমোদন দেয় জাতিসংঘ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সিরাজগঞ্জে ছাত্রলীগ যুবলীগ প্রকাশ্যে অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করলেও গ্রেপ্তার করা হয়নি তাদের, বরং বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী দল, তারা সন্ত্রাস করেই টিকে আছে। জেলায় জেলায় সমাবেশে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ চায় না এই সরকার ক্ষমতায় থাকুক। তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা চায়। 30 ডিসেম্বর সিরাজগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে নেতারা অভিযোগ করেন, সমাবেশে হামলা চালানোর লক্ষ্যে আগে থেকেই সমাবেশের আশপাশের এলাকায় বিপুল পরিমাণ লাঠিসোঁটা, পাথর, ইট পাটকেল, ককটেল, পেট্রোল বোমা মজুত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিষয়টি প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। সমাবেশে আসার পথে বিএনপির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালালেও উল্টো বিএনপির বিরুদ্ধেই মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এই যারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়ালো, যাদের ছবি পত্রিকায় আসলো, তাদের বিরুদ্ধে কেন মামলা হলো না? জনজান্ত জিনিস, তাদের বিরুদ্ধে মামলা না। যারা আমাদেরকে আক্রমণ করলো তাদের বিরুদ্ধে মামলা হলো না। আমরা আক্রান্ত, আমরা প্রতিরোধ করতে গেছি, সেখানে আমাদের সবাইকে মামলা করলো। আওয়ামী লীগ কিন্তু বেসিক্যালি একটা সন্ত্রাসী দল এবং তার জন্ম থেকে শুরু পর্যন্ত এখন পর্যন্ত সন্ত্রাস ছাড়া আওয়ামী লীগ কিন্তু কোনোদিন টিকে থাকতে পারে না। অবিলম্বে এই সমস্ত আপনার দুষ্কৃতিকারী এবং অস্ত্রধারী সন্ত্রাসী তাদেরকে গ্রেফতার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং অবিলম্বে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে আপনার গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে, এই দাবি আমি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, জেলায় জেলায় সমাবেশে জনগণের উপস্থিতি দেখে সরকার ভীত হয়ে বাধা দিয়েছে, দমনপীড়ন নির্যাতন চালিয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে যে দাবি আদায়ের যে প্রক্রিয়া আমরা শুরু করেছি, এতে ভীত হয়ে আওয়ামী লীগ এবং এই অনির্বাচিত সরকার তারা আজকে গণতান্ত্রিক শক্তির উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। যেই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে এই দেশের জনগণ আর একবারই চায় না যে এই সরকার, অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকুক, এবং এইটা প্রমাণিত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এদেশের মানুষ এই মুহূর্তেই চান এবং তার চিকিৎসার জন্য অবিলম্বে তাকে বিদেশে প্রেরণ করতে চান। সিরাজগঞ্জ ও হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে সরকারি দলের হামলায় আহতদের সুচিকিৎসার পাশাপাশি গ্রেফতার করা নেতাকর্মীদের মুক্তি ও তাদের মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে আস্থা নেই গণফোরামের, আর কমিশন গঠনে আইন করার দাবি দলটির। রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে আলোচনায় গণফোরাম অংশ নিলেও যাননি দলটির সভাপতি ডক্টর কামাল হোসেন। গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান জানান, আলোচনায় তাদের দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন আইন করতে প্রয়োজনে বিশেষ অধিবেশন আহ্বানে রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছে দলটি। কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে যাননি বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীও। দলটির আশা, রাষ্ট্রপতির সংলাপ একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে ভূমিকা রাখবে। আমরা যে প্রস্তাব দিয়েছি সেটা লিখিতভাবে আছে যে সংবিধানের আলোকে সংবিধানের নির্দেশনা মতে নির্বাচন কমিশন গঠন করা হোক এবং অতীতে যেভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। জনদাবি যেটা, এইটার যেন প্রতিফলন ঘটে, মানে আইন করতে হবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কে বিদেশে গিয়ে চিকিৎসা নিল আর কে নিল না তা সরকারের অগ্রাধিকার তালিকায় নেই। এদিকে সমালোচনা করতে গিয়ে দেশ যেন দুষ্কৃতীর হাতে চলে না যায় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকার গণবান্ধব কর্মসূচি নিয়েছে যার মূল লক্ষ্য জনগণের ভাগ্যের উন্নয়ন। জানান, এখনই নির্বাচন কমিশন গঠনে আইন করা সম্ভব হচ্ছে না। সংলাপ সফল না ব্যর্থ তা রাষ্ট্রপতির পদক্ষেপের পরই বোঝা যাবে। দেশের ও নিজেদের স্বার্থে বিএনপির সংলাপে অংশ নেওয়া উচিত বলে মন্তব্য তার। জনগণকে জনগণের যে প্রাপ্য সেবা সেইটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। কাকে বিদেশ পাঠানো হবে, কাকে বিদেশ পাঠানো হবে না, দ্যাট ইজ নট দ্য প্রায়োরিটি। প্রায়োরিটি হচ্ছে এই সেবাগুলি যেটা জনগণ পাওয়া উচিত ছিল অনেক আগে, সেই সেবাগুলি দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা এই ক্ষেত্র প্রস্তুত করেছেন এবং ক্ষেত্র প্রস্তুত করে সেটা আজকে পৌঁছে দেওয়ার মতন সময় এসে গেছে, আমরা পৌঁছে দেব।
এদিকে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, আইন অনুযায়ী বেগম খালেদা জিয়া বিদেশে যেতে পারেন না। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, নির্বাচন হবেই বলে মন্তব্য তার। টাঙ্গাইলে জাতীয় সেবা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপিরও সুমতি ফিরে আসবে, তারাও এই নানান রকম সমালোচনা, নানান রকম হুমকি দিচ্ছে, হুমকি দিয়ে আমাদেরকে সংবিধানের বিধান থেকে আমাদেরকে সরাতে পারবে না। নির্বাচন অবশ্যই হবে, তারা আসুক বা না আসুক, তবে আমি মনে করি তারা নির্বাচনে আসবে। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের এগিয়ে যাওয়া অনেকের পছন্দ নয়, অগ্রগতির জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। অবশ্যই সরকারের সমালোচনা হবে, কোনো জায়গায় দায়িত্বশীলরা যদি ভুল করে সেটিরও সমালোচনা হবে, কিন্তু সমালোচনাটা যেন এমন না হয় যে দুষ্কৃতিকারীদের হাতে দেশটা চলে যায়। আসলের চেয়ে নকল সাংবাদিক বেড়ে গেছে উল্লেখ করে সংসদের শীতকালীন অধিবেশনে গণমাধ্যম কর্মী আইন উত্থাপনের কথাও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাংবাদিকদের কল্যাণের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, কোন দল নির্বাচনে অংশ নাও নিতে পারে, কিন্তু নির্বাচন হতে দেয়া হবে না এটি বলা যায় না। নির্বাচন কমিশনকে বিশ্বাস করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে এক বিতর্ক অনুষ্ঠানে এসব বলেন পরিকল্পনা মন্ত্রী। মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতায় ৩ সূচকেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হবার যোগ্য। যদিও প্রস্তুতি পর্ব হিসেবে 2026 সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশের তালিকা থাকার সুযোগ আছে, বিদ্যমান বাণিজ্যিক সুযোগ সুবিধাগুলো আর পাওয়া যাবে না 5 বছর পর। এমন বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রস্তুতি নিয়ে এফডিসিতে আয়োজন করা হয় ছায়া সংসদ আলোচনার। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী বলেন, আগামী নির্বাচন কমিশন নিয়ে রেফারি সঠিক নয়, সময় আমার জন্য গ্রহণযোগ্য নয়, বিকেলবেলা খেলতে পারি না, ভাদ্র মাসে গরম বেশি লাগে, এইসব কথা বলে যদি আপনি খেলা থেকে এড়িয়ে যান, এটা হবে না। গণতন্ত্রের চর্চার শ্রেষ্ঠ পরীক্ষা হলো নির্বাচন। উই মাস্ট অল পার্টিসিপেট। এখন আসবার আগেই কেউ এটাকে মন্দ বলে, এটা গ্রহণযোগ্য নয়, এটা মানব না, শুধু মানব না বলে না, হতে দিব না বলা যায় না। মানব না, ঠিক আছে, আপনি পরীক্ষা দিতে চান না, ফেল মারেন, আপনার ইচ্ছা, বাট পরীক্ষা হতে দিব না, দ্যাট ইজ নট অ্যালাউড। বাংলাদেশের প্রকল্প ব্যয় বেশি হবার কারণও ব্যাখ্যা করেন মন্ত্রী। জমির সাপ্লাই খুবই কম, সুতরাং প্রাইস বেশি, এটা তো একদম ক-খয়ের মতো। আমাদের ভূমি সফট, কাদা, পানিতে ডুবে, পানি থেকে ভাসে। ভারতের ভূমি, চীনের ভূমি কঙ্করময়, হার্ড, নির্মাণ করা সহজ, খরচ কম হয়। দুর্নীতি কমানো, মানবাধিকার উন্নয়ন, একই সাথে গণতন্ত্রের বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। বাংলাদেশকে এলডিসির গ্র্যাজুয়েশন উত্তরণ করবার জন্য প্রথমত দুর্নীতি দূর করতে হবে, আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, আমাদেরকে একটা ক্রেডিবল ইলেকশন দিতে হবে, এবং সেই ক্রেডিবল ইলেকশনে যাতে সকল দলের অংশগ্রহণ থাকে, সকল মতের অংশগ্রহণ থাকে, তাহলে কিন্তু এলডিসির চ্যালেঞ্জ মোকাবেলার গ্র্যাজুয়েশনকে আমরা স্বাগত জানিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ছায়া সংসদ বিতর্কে জয়লাভ করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। চিঠিতে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও মাদক বিরোধী কর্মকাণ্ডে র্যাবের ভূমিকার কথা উল্লেখ করেছেন তিনি। অ্যান্থনি ব্লিংকেনকে পাঠানো চিঠিতে র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার বিষয়টিও রয়েছে। সকালে সিলেটে বেসরকারি সংস্থা জমজম বাংলাদেশের ভবন উদ্বোধন শেষে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের কথাও চিঠিতে তুলে ধরা হয়েছে। এর আগে নববর্ষ উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন ডক্টর আব্দুল মোমেন। আলোচনার স্কোপ আছে, আমরা কিছু না জেনে হঠাৎ করে এটা আমাদের দেশের জন্য মানুষ এটা খুব সারপ্রাইজ, আমরা আনএক্সপেক্টেড। তো সেটা বললাম, এবং বললাম যে প্রতিষ্ঠানের এরা কিন্তু যথেষ্ট ক্রেডিবল অর্গানাইজেশন, এদের কারণে সন্ত্রাস কমেছে, এদের কারণে ড্রাগ মোটামুটি আন্ডার কন্ট্রোল, এদের কারণে হিউম্যান ট্রাফিকিং, যেগুলো আপনাদেরই গোল। সুতরাং আমাদের কাছে খুব তাজ্জুব, আশ্চর্য মনে হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার বিভাগে দুর্নীতির বিষয়ে কোনো আপোষ করা হবে না। আদালতের কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতিতে জড়িত থাকলে সাথে সাথে বরখাস্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতি। বাংলাদেশের 23তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সংবর্ধনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। রোববার সকাল 10:30টায় আপিল বিভাগের 1 নম্বর বিচার কক্ষে প্রথা অনুসারে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি মামলা জট কমানো, বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় করে কাজ করার কথা বলেন। সুপ্রিম কোর্ট দিবসে মহামান্য রাষ্ট্রপতি তিনি বলছিলেন যে মামলা রায় ঘোষণার পরে বিচারপ্রার্থী জনগণ রায়ের কপি নেওয়ার জন্য বারান্দায় ঘুরেন। তো সেই বিষয়টি আমি উল্লেখ করে ওনাকে অনুরোধ করেছি যে রায় ঘোষণার পরবর্তীতে দ্রুততার সাথে যেন রায়টা নিচে নেমে যায়, স্বাক্ষর করে, যেন মানুষ যেন সহজেই তার রায়টা পেয়ে যায়। উনি যে মেসেজটা দিলেন যে যেই কোনো পর্যায়ের যে কোনো ব্যক্তি হন না কেন বিচার বিভাগের সাথে সম্পৃক্ত, তাদের কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যায় সেই ক্ষেত্রে উনি শক্ত অবস্থান নেবেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, অধস্থন আদালতের মামলা জট নিরসনে 8টি বিভাগে একজন করে হাইকোর্টের বিচারপতিকে প্রধান করে মনিটরিং সেল গঠনের কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের শাখা এবং প্রশাসনের বিভিন্ন অনিয়ম অবস্থাপনা করার জন্য একজন অতিরিক্ত রেজিস্ট্রার জেনারেলকে দিয়ে তিনি বলেছেন আজকেই একটা কমিটি করে দিবেন, যারা দেখবেন বিভিন্ন ক্ষেত্রে আদালতে, বেঞ্চে এবং সংশ্লিষ্ট শাখায় দুর্নীতি কিংবা কোনো অনিয়ম আছে কিনা। উনি বলেছেন এই ধরনের অনিয়ম তাৎক্ষণিকভাবে ওনার কাছে খবর আসলে প্রাথমিক অনুসন্ধানের পরেই সেই কর্মকর্তাকে সাসপেন্ডের মাধ্যমে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবী সমিতির নেতারা সহ সর্বস্তরের আইনজীবীরা সংবর্ধনায় উপস্থিত ছিলেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও একজন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছে 557 জন। সংক্রমণ এক সপ্তাহের ব্যবধানে 60% বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে সারা দেশে ওয়ার্ড ভিত্তিক ভ্যাকসিনেশন কার্যক্রমের পাশাপাশি রাজধানীতেও দেওয়া হচ্ছে বুস্টার ডোজ। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-19-এ এ পর্যন্ত মোট 28,077 জনের মৃত্যু হল। নতুন আরও 557 জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত 15,86,466 জনের করোনা শনাক্ত হল। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.91 আর মৃত্যু 1.77%। দেশে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদপ্তরের এক ব্রিফিংয়ে জানানো হয়, ডিসেম্বরের 20 তারিখের পর থেকে শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত 7 দিনে বাংলাদেশে সংক্রমিত কনফার্ম রোগী ছিল 2,924 এবং আমাদের সর্বমোট সংখ্যাটা হচ্ছে 15,85,909 জন। আগের 7 দিনের তুলনায় সংক্রমণের মাত্রা প্রায় 60% আমাদের বেড়ে গেছে। গত 7 দিনে আমাদের মৃত্যু বেড়ে গেছে কিন্তু 20। ওমিক্রন সহ করোনা ভাইরাসে সারা বিশ্বে রোগীর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে ওয়ার্ড ভিত্তিক টিকা কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জানুয়ারি মাসে 4 কোটি ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রাজধানীতেও সাধারণ ডোজের পাশাপাশি হাসপাতালগুলোতে SMS প্রাপ্তির ভিত্তিতে বুস্টার ডোজ দেওয়া অব্যাহত রয়েছে। তো প্রথমে 60 বয়স দিলাম, এরপরে আমরা অপশন আসলো যে যারা সরকারি অথবা বেসরকারি স্বাস্থ্যকর্মী তাদের অপশন আসছে, এরপর গণমাধ্যম কর্মী। তো মোটামুটি বেশ ভালোই সাড়া পাচ্ছি, কিন্তু সমস্যা যেটা হলো অনেকেই মেসেজটা না পেয়ে আসছে। অন্য সেন্টারের মেসেজ নেই, সেগুলো যাতে দেওয়া যাচ্ছে না, কারণ আপডেটের একটা বিষয় আছে। তো অনেকেই বুঝতে পারছে না এই বিষয়টা। তো সবাইকে বলবো যে আপনারা মেসেজটা না পেয়ে আসবেন না। মেসেজটা না পেয়ে আসলে কিন্তু সিস্টেমে আপডেট হয় না। নির্ধারিত হাসপাতালগুলোর পাশাপাশি ইপিআই কেন্দ্রগুলোতেও দেয়া হচ্ছে করোনা ভ্যাকসিন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সড়ক দুর্ঘটনায় দিনাজপুর, বরিশাল ও সুনামগঞ্জে 3 স্কুল ছাত্র সহ 8 জন নিহত হয়েছেন। দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 3 স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার দুপুরে দিনাজপুর পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা হয়। নিহতরা হল শাহাদাত, শাহরিয়ার শুভ ও মুজাহিদ। তারা কবি নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র। পুলিশ জানায় তারা 3 জনই একটি মোটরসাইকেলে ছিল। স্কুল থেকে ঘুরতে বের হয়ে চাকাই মোড়ে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এদিকে বরিশালের মুলাদিতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের 3 আরোহী নিহত হন। রবিবার দুপুরে মিরগঞ্জ সড়কের কাজিরহাট ঈদগাহ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মিরগঞ্জ থেকে মোটরসাইকেলে বড়ইয়া কাজিরচর যাচ্ছিল ওই 3 জন। পথে কাজিরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। অন্যদিকে সুনামগঞ্জের রানীগঞ্জে ট্রাক্টরের চাপায় নিহত হয়েছেন অটোরিকশার 2 যাত্রী।
জীবনে বহু লাশ দেখেছেন জানিয়ে নির্বাচনকে ঘিরে আর মৃত্যু দেখতে চান না কমিশনার রফিকুল ইসলাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় এই প্রতিক্রিয়া জানান তিনি। এদিকে প্রচারণায় নানা প্রতিশ্রুতিতে ভরিয়ে দিচ্ছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রার্থীরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার অলিগলিতেও এখন নির্বাচনের আমেজ। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। রবিবার 16 নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা তার। আমি মনে করি পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন অবশ্যই নিরপেক্ষ থাকবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। সিদ্ধিরগঞ্জের 4 ও 5 নম্বর ওয়ার্ডের ওয়াবদা কলোনি এবং আরটি হাউজিং সহ বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করেন নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ আনেন তিনি, দেন নানা প্রতিশ্রুতি। সুষ্ঠু ভোট হবে, সুষ্ঠু ব্যবস্থাপনা থাকবে, নিরপেক্ষ ভোট হবে এবং ভোটের মাধ্যমে যে বিজয়ী হয়ে আসবে সেই ইনশাআল্লাহ আগামীতে দায়িত্ব পালন। চ্যালেঞ্জ সব রকমই আছে, তবে একটু মিথ্যা প্রপাগান্ডাটা এবার একটু বেশি। ইভিএম ব্যবহারে আরও প্রচারণা চাই নারায়ণগঞ্জবাসী। যোগ্য প্রার্থী বেছে নিতে করছেন নানা হিসাবও। ইভিএম এর ভোটিং সিস্টেমটা সাধারণ মানুষকে বোঝানোর জন্য নির্বাচন কমিশন চেষ্টা করবে। সৎ, ন্যায়পরায়ণ এবং যোগ্য, সুশিক্ষিত এবং যাকে দিয়ে এলাকার ব্যাপক উন্নয়ন হবে এবং জনগণ শান্তিতে থাকতে পারে। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। এ সময় তিনি ইভিএমে কারচুপির প্রমাণ দেওয়ার তাগিদ দেন, জানান নির্বাচনে হানাহানি বন্ধের আহ্বান। আপনারা দয়া করে নির্বাচনকে কেন্দ্র করে কোনো লাশ সৃষ্টি করবেন না, কোনো মা বাপের বুক খালি করবেন না, প্লিজ, এটা আমার অনুরোধ। যদি করেন আমি কিন্তু আজকে নির্দেশ দিয়ে যাব, আমার লোকজন যাদের হাতে অস্ত্র থাকবে তারা যেন তাদের অস্ত্রটাকে, যারা এই কাজের সঙ্গে যুক্ত হবে তারা যেন এই অস্ত্রটাকে যথাযথভাবে ব্যবহার করে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ইভিএমে ভোট হবে 16 জানুয়ারি। 27টি ওয়ার্ডে মোট ভোটার 5,17,357 জন। বাংলাভিশন নিউজ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন 2022 সাল হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার বছর। দুপুরে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে তিনি কথা বলেন। আমার আরও বলেন, অবৈধ স্বৈরাচারী সরকারের পতন রাজপথের আন্দোলনের মাধ্যমেই হবে। তিনি বলেন 2022 সালেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান। এই 2022 সালে বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য, এই 2022 সালে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য, এই 2022 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য 90 গুলি গিয়েছে এইদিকে, এইবার যদি গুলি বুকে যায় রাজি আছেন কিনা সবাই? জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, প্রশাসনের পাহারা ভেঙে গেলে আওয়ামী লীগ সরকারও ভেঙে পড়বে। রবিবার দুপুরে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে জেলা মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে জনগণের টাকায় উচ্চবিলাসী জীবন যাপন করছেন মন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিও জানান তিনি। জেলা বিএনপি সহসভাপতি নাজমুন নাহার বেবি সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তব্য রাখেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রইস আহমেদ সহ 8 উপজেলার মহিলা দলের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও দেশি বিদেশি পর্যটকের পদচারণা বেড়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার নেতিবাচক প্রভাব কাটিয়ে গত কয়েকদিন ধরে বিস্তৃত বালুকা বেলা আবারও মুখরিত পর্যটকদের পদভারে। এতে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। মোহাম্মদ রিদওয়ানের ক্যামেরায় মুর্শিদুর রহমান খোকনের তথ্য ও ছবিতে রিপোর্ট। কক্সবাজার সৈকতের লাবণী থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত বিচরণ করছে দেশি বিদেশি পর্যটক। অনেকের ধারণা ছিল ডাল ভাত 300 ও আলু ভাত 400 টাকা। এরপর নারী ধর্ষণের ঘটনায় কক্সবাজার পর্যটন শিল্পের উপর নেতিবাচক প্রভাব পড়বে, কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বছরের শেষ ও নতুন বছরের শুরুতে বেড়েছে পর্যটকের আগমন। রয়েছেন বিদেশিরাও।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একদল বিদেশি পর্যটক উচ্ছ্বাসে মেতেছিলেন। তাদের সাথে থাকা দোভাষী জানান, পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করা অর্ধশত বিদেশি একসাথে গেছেন কক্সবাজারে। ওরা অনেক দূর থেকে আসছে দেখার জন্য, দেখে আসার পরে ওরা বলছে অনেক সুন্দর। ওদের কিছু ভয় ছিল একটু, যে ওরা অনেক তো অনলাইনে যেগুলো দেখছে আর কি, যে কক্সবাজারে যে প্রবলেমগুলো হয়, তো আমি এখন পর্যন্ত এরকম প্রবলেম ফেস করিনি। নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে পর্যটকরা বলেন, সৈকত শহর কক্সবাজার ভ্রমণের মজাই আলাদা। আমরা তো ওইরকম কোনো খারাপ কিছু পাইনি, বরঞ্চ যেখানে দেখেছি ট্যুরিস্ট পুলিশরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, যাতে কোনো প্রকার দাম বেশি রাখা না হয়, হোটেলে যাতায়াত ঠিক মতো করতে পারে, হোটেলে কত ক্রাইসিস করা না হয়, হেনস্থা করা না হয়, সেটাই আমরা প্রত্যাশা করব। বিদেশি পর্যটকদের এমন উপস্থিতিকে শুভ লক্ষণ জানিয়ে তাদের যত্ন নেওয়ার আহ্বান জানান পর্যটন ব্যবসায়ীরা। সাম্প্রতিক পরিবেশের কারণে, যে তুচ্ছ ঘটনার কারণে কক্সবাজার যে পরিবেশটা একটু ঘোলাটে হয়েছিল, আসলে পর্যটকরা বুঝতে পেরেছে এটা ভিত্তিহীন। প্রত্যেকটা স্পটেই আপনি লক্ষ্য করবেন যে পর্যটক ভরপুর অবস্থায় আছে। আমরা আমাদের অবস্থান থেকে সকল পর্যটক বিন্দুকে সাধুবাদ জানাচ্ছি। দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তা সহ সব ধরনের সুবিধা নিশ্চিতে সব সময় প্রস্তুত বলে জানায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। একটি পোস্টের যে টহল পার্টি আছে, সেই টহল পার্টি আরেকটি টহল পার্টিকে ইনফর্ম করছেন যে বিদেশি পর্যটকরা যাচ্ছেন, যে কোনো যেন তাদের অসুবিধা না হয়। আর পাশাপাশি আপনার হোটেল জোন এলাকায় যে মোবাইল পেট্রোল বা মোটরসাইকেল পেট্রোল, ফুড পেট্রোল রয়েছে, তারাও এই বিষয়টা তদারকি করছেন। নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ালে কক্সবাজার ঘিরে দেশের পর্যটন শিল্প আরও বিকশিত হবে বলে জানান সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সরকারের দীর্ঘমেয়াদী ক্ষমতায় সুফল পাচ্ছে জনগণ, কেউ রুখতে পারবে না চলমান অগ্রযাত্রা, বলেছেন প্রধানমন্ত্রী। জনগণ আর চায় না এই সরকারকে, দাবি বিএনপির। সন্ত্রাস করেই টিকে আছে আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। রাষ্ট্রপতির সংলাপে গণফোরাম ও বিকল্পধারা প্রতিনিধিরা যাননি ডক্টর কামাল বি চৌধুরী। কেউ না এলেও নির্বাচন হবেই, বলেছেন মন্ত্রীরা। র্যাব কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাংলাদেশের চিঠি, ভবিষ্যতে সম্পর্ক জোরদারের আশা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের। দুর্নীতি সহ্য করা হবে না, আদালতের কর্মকর্তা কর্মচারীরা তেমন কিছু করলে সাথে সাথে বরখাস্ত, নবনিযুক্ত প্রধান বিচারপতির হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।